আমরা ক্লাস 11-এর ঘর্ষণ চ্যাপ্টারটা পড়ছি। ঘর্ষণ, এক্ষেত্রে তোমরা জানো কিছু জিনিস পড়েছো যে দুটি তল এরকম দুটো তল যদি পরস্পরের সংস্পর্শে থাকে এবং পরস্পরের সংস্পর্শে থেকে যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন একটি তল অপর তলের গতির বিরুদ্ধে একটা বাধা প্রদান করে। যে বাধা প্রদান করে সেই বাধাটাই হচ্ছে ঘর্ষণ বল। ধরো এরকম দুটো তল পরস্পরের সংস্পর্শে আছে, এরকম দুটো হাতের তল দিয়ে একটির সাপেক্ষে আরেকটা গতিশীল হবে। ধরো বাম হাতের সাপেক্ষে ডান হাতটাকে গতিশীল করার চেষ্টা করছি, বা ডান হাতের সাপেক্ষে বাম হাতটাকে গতিশীল করার চেষ্টা করছি। তখন যদি বাম হাতের সাপেক্ষে ডান হাতকে গতিশীল করি, তাহলে ডান হাতের গতিটাকে বাম হাত কী করে বাধা দিচ্ছে, একরকম ডান হাতের গতিটাকে কী করছে, বাম হাত বাধা দিচ্ছে। তখন এই যে বাধাটা সংস্পর্শ তলে যে বাধা বল ক্রিয়া করে, সেই বাধাটাকে বলছি আমরা ঘর্ষণ বল, ফ্রিকশন। এক্ষেত্রে দেখো, ধরো একটা তলের উপরে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে আমরা একটা এফ বল প্রয়োগ করলাম, এখানে একটা এফ বল প্রয়োগ করলাম। তখন এই বস্তুটা এবং এই তল এদের সংস্পর্শ তলে একটা বাধা ক্রিয়া করবে, সংস্পর্শ তলে ক্রিয়া করবে, এটা এইভাবে দেখিয়েছি। তাহলে এখানে ধরো যে পরিমাণ বাধা বল ক্রিয়া করছে সেটা হচ্ছে স্মল এফ, এই স্মল এফকেই বলছি আমরা ঘর্ষণ বল। এই বস্তুটাকে গতিশীল করার জন্য ক্যাপিটাল এফ বল ক্রিয়া করা হয়েছে, তখন এদের সংস্পর্শ তলে একটা স্মল এফ পরিমাণে বল ক্রিয়া করছে, এই স্মল এফটাই হচ্ছে এখানে ঘর্ষণ বল। স্মল এফটা হলো এখানে ঘর্ষণ বল। এটা কোথায় ক্রিয়া করে, সংস্পর্শ তলে, এখানে তলের উপরে ক্রিয়া করছে। যদি ক্যাপিটাল এফ সমান স্মল এফ হয়, ক্যাপিটাল এফটা প্রযুক্ত বল, স্মল এফটা ঘর্ষণ বল, যদি এই দুটো সমান হয় তাহলে বস্তুটা গতিশীল, বস্তুটা স্থির থাকবে, বস্তুটা তখনও গতিশীল হতে পারবে না। সেই অবস্থায় বস্তুটা স্থির থাকবে, বস্তুটা গতিশীল হতে পারবে না। কিন্তু যখন ক্যাপিটাল এফ গ্রেটার দেন স্মল এফ হবে, মানে প্রযুক্ত বলটা যখন ঘর্ষণ বল অপেক্ষা বেশি হবে, তখনই কিন্তু বস্তুটা গতিশীল হবে। যেই মুহূর্তে ক্যাপিটাল এফ প্রযুক্ত বল ঘর্ষণ বল অপেক্ষা বেশি হবে, তখন কিন্তু বস্তুটা গতিশীল হবে, তার আগে বস্তুটি গতিশীল হতে পারবে না। এখন দেখো, আমি ধরলাম এই বস্তুটার উপরে 0 থেকে বাড়াতে 50 টাইম বল প্রয়োগ করা হয়েছে, 0 থেকে বাড়াতে 50 টাইম বল প্রয়োগ করা হয়েছে। তখন ঘর্ষণ বলও 0 থেকে বাড়তে কত হবে, ঘর্ষণ বলও 0 থেকে বাড়তে 50 হয়েছে। যখন আমরা 50 টাইম পরিমাণে বল প্রয়োগ করেছি, তখন ঘর্ষণ বলও 50 টাইম পরিমাণে ক্রিয়া করছে, অর্থাৎ এক্ষেত্রে ক্যাপিটাল এফ সমান স্মল এফ, মানে বস্তুটা এখনো গতিশীল না, বস্তুটা এখনো স্থির অবস্থায় আছে। যেই মুহূর্তে ধরো 51 টাইম বল প্রয়োগ করেছি, তখন বস্তুটা গতিশীল হচ্ছে, মানে এক্ষেত্রে ক্যাপিটাল এফ গ্রেটার দেন স্মল এফ, তখন বস্তুটা গতিশীল হচ্ছে। আর তখন কতটা ঘর্ষণ বল ক্রিয়া করে না, এর আগে সর্বোচ্চ 50 টাইম ঘর্ষণ বল ক্রিয়া করেছিল, এখন কি ঘর্ষণ বলের মানটা 50 থাকবে? এখন ঘর্ষণ বলের মানটা 50 থাকবে না, 50-এর থেকে কম হয়। কেন, কোনো বস্তু স্থির থাকলে সেই অবস্থায় তাকে গতিশীল করার জন্য যে ঘর্ষণ বল ক্রিয়া করতে হয়, স্থির থেকে গতিশীল অবস্থায় নিয়ে আসার জন্য যে পরিমাণে ঘর্ষণ বল ক্রিয়া করে, বস্তুটি গতিশীল অবস্থায় তার ঘর্ষণ বলের পরিমাণ অনেকটা কম হয়। তাহলে এক্ষেত্রে 50 থেকে ঘর্ষণ বল সাপোজ ধরলাম 47, 46 এরকম একটা ঘর্ষণ বল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এখানে এফটা হচ্ছে কি এই 47, কিন্তু ক্যাপিটাল এফটা 51, মানে 51 গ্রেটার দেন 47, তাই বস্তুটা কি হবে, গতিশীল হবে। বস্তুটা এই দিকে গতিশীল হবে, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ, এই পরিমাণ বলের ক্রিয়ায় বস্তুটি গতিশীল হবে, এই বলের ক্রিয়ায় বস্তুটি গতিশীল হবে। এক্ষেত্রে দেখুন, তাহলে যখন বস্তুটা স্থির ছিল 50 টাইম পর্যন্ত বল ক্রিয়া করেছিল, তখন ঘর্ষণ বল 0 থেকে 50 পর্যন্ত ক্রিয়া করেছিল। যখন 51 টাইম বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা স্থির নেই, বস্তুটা গতিশীল। বস্তুর এই স্থির অবস্থায় যে ঘর্ষণ বলগুলি ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। বস্তুটি এই স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। বস্তুটির স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। বস্তুটি স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে স্থিত ঘর্ষণ বল, আর বস্তুটি গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তাকে বলা হয় চল ঘর্ষণ বল। বস্তুটি গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তাকে বলছি চল ঘর্ষণ বল। কিন্তু স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তার মধ্যে সর্বোচ্চ কত, 50।
স্থির অবস্থায় যে ঘর্ষণ বলগুলি ক্রিয়া করছে তার মধ্যে সর্বোচ্চ হলো 50, আর এই 50টাই যে সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল তাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। তাকে বলা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল। স্থির অবস্থায় যে ঘর্ষণ বলগুলো ক্রিয়া করে তাকে বলছি স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ বল সর্বোচ্চ মান হচ্ছে 50, যেটাকে বলছি আমরা সীমাস্থ ঘর্ষণ বল। স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল, আর বস্তুটি গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তাকে বলছি আমরা চল ঘর্ষণ বল। বুঝে গেছো? এখানে দেখি বোঝা যাচ্ছে চল ঘর্ষণ বলের মান এখানে আমি 47 দেখেছি, স্থিত ঘর্ষণ বলের মান 50 দেখেছি। স্থিত ঘর্ষণ বল সমস্ত ঘর্ষণ বল অপেক্ষা বেশি হয়। স্থিত ঘর্ষণ বলের মান সমস্ত ঘর্ষণ বল অপেক্ষা বেশি হয়। সীমাস্থ ঘর্ষণ বলের মান চল ঘর্ষণ বলের মান অপেক্ষাও বেশি হয়। এই সীমাস্থ ঘর্ষণ বল এক প্রকারের স্থিত ঘর্ষণ বল, যেটা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। এই স্থিত ঘর্ষণ বলের মান চল ঘর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয়। স্থিত ঘর্ষণ বলের মান চল ঘর্ষণ বল অপেক্ষা চল ঘর্ষণের মান অপেক্ষা বেশি হয়। বুঝে গেছে? দেখো এই যে স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে, যখন 0 থেকে 50 পর্যন্ত আমরা বল প্রয়োগ করেছি তখন বস্তুটার উপরে ঘর্ষণ বল কিন্তু 0 থেকে 50 পর্যন্ত ক্রিয়া করছে। এই অবস্থায় বস্তুটি কিন্তু গতিশীল হয়নি, তখনও বস্তুটা গতিশীল হয়নি, বস্তুটা স্থির আছে। এই স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করছে, এই যে ঘর্ষণ বলগুলো, এদেরকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। এদেরকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। বস্তুটি গতিশীল হওয়ার আগে পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তাকে বলছি আমরা স্বনিয়ন্ত্রক বল। এখানে এই যে প্রযুক্ত বল পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল পরিবর্তন হচ্ছে, এদেরকে আমরা একটা লেখচিত্রের সাহায্যে দেখাচ্ছি। এদেরকে একটা লেখচিত্রের সাহায্যে দেখাচ্ছি। এটা প্রযুক্ত বল, এটা ঘর্ষণ বল। প্রথমে যখন স্থির আছে তখন ক্যাপিটাল এফ সমান স্মল এফ, তখন মূলবিন্দুগামী সরলরেখা, হঠাৎ ঘর্ষণ বলের মান কিছুটা কমবে, তারপরে একই পথে চলবে। এখানে এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত ডট ডট করে টানলাম, এই পর্যন্ত ঘর্ষণ বলের প্রত্যেকটা মান হচ্ছে স্থিত ঘর্ষণ। এই পর্যন্ত ঘর্ষণের প্রত্যেকটা মান হচ্ছে স্থিত ঘর্ষণ। এর মধ্যে এটা সর্বোচ্চ, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। আর এই অংশে যে ঘর্ষণ বলটা, এই অংশে যে ঘর্ষণ বলটা, এটাকে এইভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে চল ঘর্ষণ। এই অবস্থায় ঘর্ষণ বলটার মান হচ্ছে, ঘর্ষণ বলটা হচ্ছে চল ঘর্ষণ। তাহলে সর্বোচ্চ সীমাস্থ ঘর্ষণ, এরা পুরোটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর এই বিন্দু ঘর্ষণ বলটা চল ঘর্ষণ। এখানে চল ঘর্ষণ বলের মানটা কনস্ট্যান্ট থাকে, চল ঘর্ষণ বলের মান কনস্ট্যান্ট থাকে, একই থাকে যদি পথটা একই হয়, রাস্তার মসৃণতা বা অমসৃণতা যদি একই হয়। যে রাস্তায় যাচ্ছে ওই রাস্তাটা যদি একই রকম হয়, তার অমসৃণতা যদি একই রকম হয় বা মসৃণতা যদি একই রকম হয়, বা একই ধরনের রাস্তার ক্ষেত্রে এই ঘর্ষণ গুণাঙ্কটা, ঘর্ষণ বলটা সবসময় একই থাকে, পরিবর্তন হয় না। এটা ঘর্ষণের সাধারণ জিনিসগুলো আমরা পড়লাম, তোমরা পড়বে। তাহলে স্থিত ঘর্ষণ কাকে বলে? না, বস্তুটা যখন গতিশীল হচ্ছে না, মানে গতিশীল হওয়ার আগে পর্যন্ত যে বলটা ক্রিয়া করে তাকে বলছি আমরা স্থিত ঘর্ষণ। বস্তুটা স্থির অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ। তার যে সর্বোচ্চ মান তাকে বলছি আমরা সীমাস্থ ঘর্ষণ। তার সর্বোচ্চ মানকে বলছি সীমাস্থ ঘর্ষণ। আর বস্তুটা গতিশীল হলে, গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলছি চল ঘর্ষণ। আর এই চল ঘর্ষণ অপেক্ষা সীমাস্থ ঘর্ষণ কিন্তু বেশি হয়। এবার দেখো এখান থেকে আমরা স্থিত ঘর্ষণের সূত্র করব। স্থিত ঘর্ষণের সূত্র দেখো, একটা তলের উপরে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করছি, এফ বল। এটা এইভাবে প্রয়োগ না করে এদিকে বল টানছি, এফ বল দিয়ে প্রয়োগ করছি, তখন এর বিপরীতে একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে যেটা স্মল এফ, এটা হচ্ছে ঘর্ষণ বল। আর ক্যাপিটাল এটা হচ্ছে এখানে প্রযুক্ত বল। ক্যাপিটাল এ প্রযুক্ত বল, আর এখানে স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল। এর ওজন কোন দিকে ক্রিয়া করছি? ওজন অভিলম্বভাবে নিচের দিকে। আর এর বিপরীতে একটা লম্ব বল ক্রিয়া করে যেটা হচ্ছে ক্যাপিটাল আর লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল।
লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল, এটা ঘর্ষণ বল, একে বলছি স্থিত ঘর্ষণ বল। যেহেতু স্থিত ঘর্ষণের সূত্র পড়বো তাই একে বলছি স্থিত ঘর্ষণ বল। এই স্থিত ঘর্ষণ বল এবং লম্ব বল এরা পরস্পরের সমানুপাতিক হয়, এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সূত্র। স্থিত ঘর্ষণের সূত্র বলছে দুটি তল যখন পরস্পরের সংস্পর্শে থাকে সেক্ষেত্রে স্থিত ঘর্ষণ বল এবং লম্ব বল পরস্পরের সমানুপাতিক হয়। দুটি তল যখন পরস্পরের সংস্পর্শে থাকে তখন স্থিত ঘর্ষণ বল এবং লম্ব বল পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে এক্ষেত্রে A প্রপোর্শনাল টু R, এক্ষেত্রে A প্রপোর্শনাল টু R, তাহলে কনস্ট্যান্ট নিয়ে আসবো F ইকুয়ালস টু মিউ R, F ইকুয়ালস টু মিউ R। এই যে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, মিউকে বলবো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। যেক্ষেত্রে মিউ সমান কি না, যেক্ষেত্রে মিউ সমান হচ্ছে F/R, মিউ সমান F/R। এখানে F কাকে বলে, Fটা কি, F হচ্ছে স্থিত ঘর্ষণ বল আর R হচ্ছে লম্ব বল। F হচ্ছে স্থিত ঘর্ষণ বল আর R হচ্ছে লম্ব বল। এই স্থিত ঘর্ষণ বল আর লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া বল এদের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে না, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণ বল এবং লম্ব বল এদের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেখো দুটি বলের অনুপাত, একটা স্থিত ঘর্ষণ বল আর একটা লম্ব বল, এই দুটো বলের অনুপাত। যেহেতু দুটো বলের অনুপাত তাহলে এর একক ও মাত্রা নেই, যেহেতু দুটি বলের অনুপাত তাই এর একক ও মাত্রা নেই। স্থিত ঘর্ষণ বল থেকে স্থিত ঘর্ষণ বলের সূত্র এটা। এই ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ বল এগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো, দুটি তল যখন পরস্পরের সংস্পর্শে থাকে সেই সংস্পর্শ তল দুটোর উপর নির্ভর করে। সেই সংস্পর্শ তলের যে মসৃণতা অপসৃণতা, এই তল দুটোর মসৃণতা বা অমসৃণতা কতটা তার উপর নির্ভর করে। যে দুটো বস্তু সংস্পর্শ তলে আছে সেই দুটো বস্তুর উপাদানের উপর নির্ভর করে। যে দুটো বস্তু সংস্পর্শ তলে আছে ওই দুটো বস্তুর উপাদানের উপর নির্ভর করে। 3 নম্বর এই দুটোর উপর নির্ভর করে। কিন্তু সংস্পর্শে যে সংস্পর্শ তল আছে এই সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর কিন্তু ঘর্ষণ বল নির্ভর করে না। সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ গুণাঙ্ক নির্ভর করে না, ঘর্ষণ বল নির্ভর করে না। এটা মনে রাখবে যে তলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। নেক্সট, এটা স্থিত ঘর্ষণের ক্ষেত্রে বললাম। যদি এটা চল ঘর্ষণের ক্ষেত্রে, দুটো একই জিনিস বাট আমরা আলাদা আলাদা বলছি। চল ঘর্ষণের ক্ষেত্রে তাহলে এটা চল ঘর্ষণ বল হবে, এই চল ঘর্ষণ বলটাকে F ডট বলছি। এক্ষেত্রে ওই চল ঘর্ষণ বল এটা লম্ব বল, এটা বস্তুর ওজন, এটা প্রযুক্ত বল। এই চল ঘর্ষণ বল লম্ব বলের সঙ্গে সমানুপাতিক। চল ঘর্ষণ বল F ডট, লম্ব বল R এর সঙ্গে সমানুপাতিক। তাহলে F ডট সঙ্গে F ডট সমান মিউ ডট R। এই যে মিউ ডটটাকে বলছি আমরা স্থিত ঘর্ষণ নয়, এটা চল ঘর্ষণ গুণাঙ্ক। মিউটাই কি বলবো, চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে মিউ ডট ইকুয়ালস টু F ডট বাই R, মিউ ডট ইকুয়ালস টু F ডট বাই R। তাহলে এখানে F ডটটা হচ্ছে চল ঘর্ষণ বল, F ডটটা হচ্ছে চল ঘর্ষণ বল। তাহলে চল ঘর্ষণ বল এবং লম্ব বল, চল ঘর্ষণ বল এবং লম্ব বল এদের যে অনুপাত সেই অনুপাতটাকে বলছি চল ঘর্ষণ গুণাঙ্ক। চল ঘর্ষণ বল এবং লম্ব বল এদের যে অনুপাত সেই অনুপাতটাকে বলছি আমরা চল ঘর্ষণ গুণাঙ্ক। এরাও দুটো বলের অনুপাত, এর একক মাত্রা নেই। স্থিত ঘর্ষণ চল ঘর্ষণের বাকি জিনিসগুলো একই। মোটামুটি স্থিত ঘর্ষণ বল বা চল ঘর্ষণ বল এরা লম্ব বলের সঙ্গে সমানুপাতিক হয়। সমানুপাত দেখানোর পরে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আসবে, এটা হচ্ছে মূল বিষয় এখানে, ঠিক আছে। এরপরে এই সাধারণ জিনিসগুলো তোমরা পড়ো, এই সূত্রগুলো। আমরা এখান থেকে নতুন টপিকে যাচ্ছি, ঘর্ষণ কোণ। পরবর্তী টপিকে যাচ্ছি ঘর্ষণ কোণ। দেখো ঘর্ষণ কোণের ক্ষেত্রে দেখো একটা তল, এই তলের উপরে একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়া করছে, এর ওজন নিচের দিকে ক্রিয়া করছে। এর ওজন কোন দিকে, ওজন নিচের দিকে ক্রিয়া করছে।
তাহলে দেখো এর ওজন কোন দিকে ক্রিয়া করছে, ওজন নিচের দিকে ক্রিয়া করছে। এই লম্ব প্রতিক্রিয়া বল, এই লম্ব প্রতিক্রিয়া বল আর, লম্ব প্রতিক্রিয়া বল আর উপরের দিকে ক্রিয়া করছে। যদি প্রযুক্ত বল ধরি, প্রযুক্ত বল কোন দিকে, প্রযুক্ত বল এফ এই দিকে ক্রিয়া করছে। তাহলে এখন ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বল স্মল এফ এই দিকে ক্রিয়া করছে। ঘর্ষণ বল স্মল এফ এই দিকে, প্রযুক্ত বল এফ এই দিকে, উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করছে, নিচের দিকে এফ জি ক্রিয়া করছে। তাহলে এখানে এফটা হচ্ছে ঘর্ষণ বল, এফ হচ্ছে ঘর্ষণ বল, আর হচ্ছে লম্ব বল। এই ঘর্ষণ বল আর লম্ব বল, ঘর্ষণ বল আর লম্ব বল এদের লব্ধি কোনটা, এদের লব্ধি হচ্ছে এইটা। ঘর্ষণ বল আর লম্ব বল এদের লব্ধি এটা, এটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বল, ঘর্ষণ বল এবং লম্ব বল এদের লব্ধি বল, লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ বল এবং লম্ব বল এদের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। ঘর্ষণ বল এবং লম্ব বল এদের লব্ধি এই লম্ব বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। এক্ষেত্রে এই ল্যামডা হলো ঘর্ষণ কোণ, এক্ষেত্রে এই ল্যামডা হলো ঘর্ষণ কোণ। এটাকে এম দিয়ে প্রকাশ করছি, এটা ল্যামডা ঘর্ষণ কোণ। তাহলে এই এম কে ল্যামডার সাপেক্ষে যদি উপাংশে ভাঙি তাহলে এটা হবে এম সাইন ল্যামডা আর এদিকটা হবে এম কস ল্যামডা, মানে এফ ইকুয়ালস টু এম সাইন ল্যামডা আর ইকুয়ালস টু এম কস ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা লিখি এফ ইকুয়ালস টু এম সাইন ল্যামডা আর ইকুয়ালস টু এম কস ল্যামডা, এই দুটো যদি ভাগ করে দিই তাহলে কি পাবো, তাহলে এফ বাই আর ইকুয়ালস টু ট্যান ল্যামডা। আবার আমরা এফ বাই আর সমান কি জানি, মিউ, তাহলে মিউ সমান ট্যান ল্যামডা। এখান থেকে কি পেয়ে গেলাম, মিউ সমান ট্যান ল্যামডা, এফ বাই আর সমান মিউ জানি আমরা, তাই মিউ সমান ট্যান ল্যামডা। এই দুটো সমীকরণকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে এই দুটো সমীকরণকে বর্গ করে যোগ করলে এফ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু এম স্কয়ার। কেন, সাইন স্কয়ার ল্যামডা প্লাস কস স্কয়ার ল্যামডা কি হবে, 1 হবে। তাহলে এখান থেকে এফ এর জায়গায় মিউ আর মানে মিউ স্কয়ার আর স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু এম স্কয়ার। তাহলে এখান থেকে এম স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার ইনটু মিউ স্কয়ার প্লাস 1। তাহলে এম ইকুয়ালস টু আর ইনটু রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1, এম ইকুয়ালস টু আর ইনটু রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এটা যে ঘর্ষণ কোণের সঙ্গে সম্পর্ক, ঘর্ষণ কোণের সঙ্গে সম্পর্ক বললাম। এবার দেখো স্থিতিকোণ বা বিরাম কোণ, স্থিতিকোণ বা বিরাম কোণ। স্থিতিকোণ বা বিরাম কোণ কি, স্থিতিকোণ বা বিরাম কোণ কি না, স্থিতিকোণ বা বিরাম কোণ হচ্ছে, দেখো একটা তল আছে, এই তলের উপরে একটা বস্তু আছে, এই তলটার উপরে একটা বস্তু আছে, আমি এটাকে এরকম বাঁকালাম, তাহলে এই বস্তুটা এখন থাকবে কিভাবে, এইভাবে। তাহলে এক্ষেত্রে কোণটা কত হলো, থিটা 1। এরপরে বস্তুটাকে এইভাবে বাঁকালাম, এই ক্ষেত্রে কোণটা কত হলো, থিটা 2। দেখো এই বস্তুটা এখানে তো স্থির ছিল, কিন্তু এখানে এসেও কিন্তু নিচে পড়লো না, এখানে এসেও কিন্তু নিচে পড়লো না। আবার যখন বস্তুটাকে এইভাবে রাখলাম তখন বস্তুটা এখানে আছে, তখন ধরো নতিকোণ থিটা ধরলাম, এই থিটা নতিকোণে বস্তুটা নিচের দিকে পড়ার উপক্রম হলো, এর আগের কন্ডিশনগুলাই পড়লো না। যখন নতিকোণ থিটা হচ্ছে তখন বস্তুটা নিচের দিকে গতিশীল হওয়ার বা নিচের দিকে পড়ার উপক্রম হচ্ছে, তার আগে নয়। এই যে কোণটা, এই কোণটাকে বলা হচ্ছে তার স্থিতিকোণ বা বিরাম কোণ। এই কোণটাকে বলছি স্থিতিকোণ বা বিরাম কোণ। নততল বরাবর কোনো বস্তু নতিকোণের যে সর্বনিম্ন মানে নিচের দিকে পড়ার উপক্রম হয় ওই কোণটাকে বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ। প্রথম যে কোণের নিচের দিকে পড়তে শুরু করবে সেই কোণটাকে বলছি তার নতিকোণ, স্থিতিকোণ বা বিরাম কোণ। ওই সম্পর্কটা বের করবো আমরা। ধরো নততল, এই নততলের উপরে এখানে একটা বস্তু আছে, এই নততলের উপরে এখানে একটা বস্তু আছে, এর ওজন W নিচের দিকে ক্রিয়া করছে। এটা নতিকোণ বা স্থিতিকোণ যদি থিটা হয়, স্থিতিকোণ থিটা হলে এক্ষেত্রে এই কোণটাও থিটা, উপাংশে ভাঙবো। এদিকটা W cos থিটা, এদিকটা W sin থিটা, এর এদিকটার ওজন হচ্ছে mg।
না ওই জন্য এমটি নয়, বস্তুটা নিচের দিকে নামার উপক্রম করবে, এই তলের উপরে আছে, তাহলে এখান থেকে বস্তুটা ডাব্লিউ সাইন থিটা বলের ক্রিয়ায় নিচের দিকে নামার চেষ্টা করবে, তাহলে তার বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়া করবে, এর লম্ব প্রতিক্রিয়া বল আর। তাহলে এই চিত্র থেকে কি লিখতে পারি, এফ সমান ডাব্লিউ সাইন থিটা আর আর সমান হচ্ছে ডাব্লিউ কস থিটা, আর সমান ডাব্লিউ কস থিটা, এফ সমান ডাব্লিউ সাইন থিটা। এক্ষেত্রে ওই দুটোকে ভাগ করে দাও, তাহলে এফ বাই আর সমান ট্যান থিটা, এফ বাই আর মান হচ্ছে মিউ, তাহলে মিউ সমান হচ্ছে ট্যান থিটা, তাহলে ওখানে মিউ সমান কি পেয়েছিলাম ট্যান ল্যামডা, এখানে মিউ সমান পেলাম ট্যান থিটা। এটা ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতিকোণের সম্পর্ক, এটা ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ কোণের সম্পর্ক। এখান থেকে স্থিতিকোণ আর ঘর্ষণ কোণের সম্পর্ক পেতে পারি, তাহলে এই দুটো সমীকরণ থেকে লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ল্যামডা, মানে থিটা সমান হচ্ছে ল্যামডা। এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান ট্যান ল্যামডা, তার মানে হচ্ছে থিটা সমান ল্যামডা, তাহলে থিটা সমান ল্যামডা মানে হচ্ছে স্থিতিকোণ সমান হচ্ছে ঘর্ষণ কোণ। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে লিখতে পাচ্ছি স্থিতিকোণ সমান হচ্ছে ঘর্ষণ কোণ। সংস্পর্শে থাকা দুটি তলের ক্ষেত্রে স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ সমান হয়। সংস্পর্শে থাকা দুটি তলের ক্ষেত্রে স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ সমান হয়। বোঝা গেছে নিশ্চয়ই? এর পরের কোশ্চেন, দুটো বড় প্রশ্ন করব। নততল বরাবর নিম্নমুখী গতির ক্ষেত্রে কোনো বস্তুর সাম্য অবস্থার শর্ত। নততল বরাবর নিম্নমুখী গতির ক্ষেত্রে কোনো বস্তুর সাম্য অবস্থার শর্ত, এই কোশ্চেন। দেখো এই নততল, এর স্থিতিকোণ থিটা, বস্তু এখানেই আছে, এর ওজন ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি, ডাব্লিউ নিচের দিকে, এই কোণটা থিটা, তো এই দিকটা থিটা, ডাব্লিউ কস থিটা, ডাব্লিউ সাইন থিটা। এর ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করছে, ঘর্ষণ বল এই দিকে ক্রিয়া করছে স্মল এফ। এর লম্ব বল কোন দিকে ক্রিয়া করছে, লম্ব বল এইভাবে লম্ব বল আর ক্রিয়া করছে। তাহলে এখানে বস্তুটা নিচের দিকে নামবে, ডাব্লিউ সাইন থিটা বলের ক্রিয়া নিচের দিকে নামবে, ঘর্ষণ বল স্মল এফ কোন দিকে আছে, তার বিপরীত দিকে আছে, তাকে বাধা দেবে। কিন্তু এই বস্তুটাকে এখানে স্থির রাখতে চাইছি, এটা নিচের দিকে নামতে আসবে, কিন্তু একে স্থির রাখবো, তাই এর বিপরীত দিকে একটা বল প্রয়োগ করব। ধরো এর বিপরীত দিকে ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছি, কত কোণে, আলফা কোণে। আলফা কোণে ক্যাপিটাল এফ পরিমাণে বল প্রয়োগ করেছি, ওই ক্যাপিটাল এফ এর মানটা আমরা বের করব, ওই ক্যাপিটাল এফ যে বলটা ওর মানটা আমরা বের করব। তাহলে এখানে এফ কে আলফার সাপেক্ষে উপাংশে ভাঙলে এদিকটা পাবো এফ কস আলফা, এদিকটা পাবো এফ কস আলফা, আর তার লম্ব দিকটা পাবো এফ সাইন আলফা। এদিকটা পাবো এফ কস আলফা, তার লম্ব দিকটা পাবো এফ সাইন আলফা। তাহলে এখানে সাম্য অবস্থায় থাকতে গেলে এই এফ সাইন আলফা আর আর এর সমষ্টিকে ডাব্লিউ কস থিটার সঙ্গে সমান হতে হবে। এখানে স্মল এফ এবং এফ কস আলফাকে ডাব্লিউ সাইন থিটার সঙ্গে সমান হতে হবে, তবেই আমরা সাম্য অবস্থায় রাখতে পারবো। তাহলে সেটাই করছি। তাহলে প্রথমে এই দুটোর সমষ্টি এটা হবে, তাহলে এখানে চিত্র থেকে কি লিখতে পারি না, স্মল এফ প্লাস এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা। আমরা এই এফ এর জায়গায় মিউ আর লিখতে পারি, তাহলে এফ এর জায়গায় যদি মিউ আর লিখো, মিউ আর প্লাস এফ কস আলফা ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা। এটা থাকলো, এটা এক নম্বর। দু নম্বর, এই দুটোর সমষ্টি এটা হবে আর প্লাস এফ সাইন আলফা এবং আর প্লাস এফ সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ কস থিটা। এখান থেকে ডাব্লিউ সাইন থিটা এফ কস ঠিকই আছে, উভয় দিকে মিউ দিয়ে গুণ করছি,
এর উভয় দিকটা মিউ দিয়ে গুণ করছি, তাহলে মিউ আর প্লাস মিউ এফ সাইন আলফা ইকুয়ালস টু মিউ ডাব্লিউ কস থিটা। মিউ আর প্লাস মিউ এফ সাইন আলফা সমান মিউ ডাব্লিউ কস থিটা। এখান থেকে আচ্ছা হ্যাঁ, এখান থেকে 2 নম্বর এটা, এই দুটো সমীকরণকে বিয়োগ করব 1 মাইনাস 2 করে। তাহলে এইগুলোকে বিয়োগ করলে মিউ আর কাটবে, এখান থেকে এফ কমন যাবে, এটা থেকে ডাব্লিউ কমন যাবে। তাহলে এফ ইন্টু কস আলফা মাইনাস মিউ সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এখান থেকে এফ এর মান বের করো, এফ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস আলফা মাইনাস মিউ সাইন আলফা। আমরা মিউ সমান tan ল্যামডা জানি, এটাকে এখানে পুট করছি, ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস tan ল্যামডা ইন্টু কস থিটা বাই কস আলফা মাইনাস tan ল্যামডা ইন্টু সাইন আলফা। tan মানে কি sin ল্যামডা বাই cos ল্যামডা, tan ল্যামডা মানে কি sin ল্যামডা বাই cos ল্যামডা সমান w ইনটু sin থিটা মাইনাস sin ল্যামডা বাই cos ল্যামডা ইনটু cos থিটা বাই cos আলফা মাইনাস sin ল্যামডা বাই cos ল্যামডা ইনটু sin আলফা। এটাকে ভগ্নাংশে যোগ করব বিয়োগ করব, cos আলফা কেটে যাবে, তাহলে w ইনটু থাকবে কি, থাকবে sin থিটা cos ল্যামডা মাইনাস sin ল্যামডা cos থিটা। এই ক্ষেত্রে থাকবে cos আলফা cos ল্যামডা মাইনাস sin আলফা sin ল্যামডা সমান w ইনটু উপরে কি sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b sin of a minus b by cos a cos b minus sin a sin b cos of alpha plus lambda cos of a plus b। এখানে এই f টা আমরা এখানে যে বল প্রয়োগ করেছি f, আমরা চাইবো এটা কত কম বল প্রয়োগ করতে পারি, আমরা চাইবো সবচেয়ে কম বল প্রয়োগ করতে, মিনিমাম বল পরিমাণে বল প্রয়োগ করতে। তাহলে এখানে f এর মানটা মিনিমাম হতে গেলে নিচের মানটা কি হবে, সর্বোচ্চ হতে হবে। তাহলে এখানে f মিনিমাম হবে বা f ন্যূনতম হবে, f ন্যূনতম হবে যদি এই যে cos of alpha plus lambda এটা সর্বোচ্চ হয়, যদি cos of alpha plus lambda equals to 1 হয়। কেন cos এর সর্বোচ্চ মান 1, অতএব cos of alpha plus lambda equals to 1। তাহলে cos of alpha plus lambda equals to cos of 0, alpha plus lambda equals to 0, alpha সমান মাইনাস ল্যামডা। তাহলে সাম্যাবস্থার শর্ত হচ্ছে আলফা সমান মাইনাস ল্যামডা হবে, ল্যামডা ঘর্ষণ গুণাঙ্ক, আলফা হচ্ছে এমনি কোণ। তাহলে তখন মিনিমাম মানটা কত হবে, এর মানটা 1 করে দাও, তখন f মিনিমাম হবে, f মিনিমাম সমান w ইনটু sin of থিটা মাইনাস ল্যামডা। f মিনিমাম সমান তখন কত হবে, w ইনটু sin of থিটা মাইনাস ল্যামডা। তাহলে একটা নততল বরাবর যদি কোনো বস্তু নিচের দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে এটা হলো তার সাম্যাবস্থার শর্ত। কিন্তু এই নততল বরাবর কোনো বস্তু যদি উপরের দিকে গতিশীল হয়, তখন তার সাম্যাবস্থার শর্ত নির্ণয় করব। এরকম একই রকমই হবে, পুরো একই রকম ক্যালকুলেশনই হবে যেমন করেছি। এক্ষেত্রে বস্তুটা উপরের দিকে গতিশীল হবে, মানে আমরা উপরের দিকে টেনে তুলব। তাহলে উপরের দিকে টেনে তুলব মানে তার বিপরীত দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে, এখানে ঘর্ষণ বল স্মল f নিচের দিকে ক্রিয়া করছে। তাহলে দেখো বস্তুটাকে f বল প্রয়োগ করে টেনে তুলছি, তার বিপরীতে w sin থিটা ক্রিয়া করবে, ঘর্ষণ বল তার বিপরীতে। এক্ষেত্রে f এর ন্যূনতম মান বের করব। তাহলে এক্ষেত্রে এই দুটোর সমষ্টি এটার সঙ্গে সমান হতে হবে, আর এটাকে কার সঙ্গে সমান হতে হবে, এই দুটোর সঙ্গে, মানে a প্লাস w sin থিটার সঙ্গে সমান হতে হবে।
তাহলে কোশ্চেনটা হচ্ছে নততল বরাবর ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে কোন বস্তুর সাম্যাবস্থার শর্ত, ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে সেটা লিখছি এখন। তাহলে এই দুটোর সমষ্টি f cos আলফা। তাহলে এক্ষেত্রে a প্লাস w sin থিটা ইকুয়ালস টু a cos আলফা। f এর জায়গায় মিউ r, তাহলে মিউ r প্লাস w sin থিটা ইকুয়ালস টু a cos আলফা। এখান থেকে f cos আলফা এদিকে নিয়ে এসেছি, w sin থিটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে a cos আলফা মাইনাস মিউ r ইকুয়ালস টু w sin থিটা, 1 নম্বর। 2 নম্বর, এই দুটোর সমষ্টি এটা, 2 নম্বর r প্লাস f sin আলফা ইকুয়ালস টু w cos থিটা। r প্লাস f sin আলফা সমান w cos থিটা, উভয় দিকে মিউ দিয়ে গুণ করে দাও। মিউ r প্লাস মিউ f sin আলফা ইকুয়ালস টু মিউ w cos থিটা। মিউ r প্লাস মিউ f sin আলফা সমান মিউ w cos থিটা, ঠিক আছে, মিউ w cos থিটা। হ্যাঁ, 2 নম্বর। এক্ষেত্রে 1 আর 2 কে যোগ করে দিলে হবে, 1 2 কে যোগ করে দাও, এখানে মিউ r আর মিউ r কেটে যাবে, এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব, তাহলে f ইনটু cos আলফা প্লাস মিউ sin আলফা w ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা, মাইনাস নয় প্লাস, তাহলে এখান থেকে f ইকুয়ালস টু w ইনটু sin থিটা প্লাস মিউ cos থিটা বাই cos আলফা প্লাস মিউ sin আলফা। তাহলে আগের মতো মিউ জায়গায় কি বসাবো, tan ল্যামডা, মিউ জায়গায় tan ল্যামডা বসাবো, তাহলে সমান w ইনটু sin থিটা প্লাস tan ল্যামডা cos থিটা বাই cos আলফা প্লাস tan ল্যামডা ইনটু sin আলফা। tan ল্যামডা মানে sin বাই cos, আমি এক লাইনে করছি, তখন করছিলাম, আগেটাতে করেছি আর লিখছি না। তাহলে এখানে আসবে sin থিটা cos ল্যামডা প্লাস sin ল্যামডা cos থিটা, এই ক্ষেত্রে আসবে cos আলফা cos ল্যামডা প্লাস sin ল্যামডা sin আলফা w ইনটু, তাহলে উপরে কি আছে sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b, sin of a প্লাস b, নিচে যে cos a cos b প্লাস sin a sin b, cos of a minus b, cos of a minus b আলফা মাইনাস ল্যামডা। তাহলে এক্ষেত্রেও আমরা প্রমাণ করব এই f এর ন্যূনতম মান, তাহলে f এর মান ন্যূনতম হবে যদি এই নিচে cos এর মানটা সর্বোচ্চ হয়, তাহলে f এর মান ন্যূনতম হবে যদি cos of আলফা মাইনাস ল্যামডা সমান 1 হয়। অতএব cos of আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 1 সমান cos of 0, আলফা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0, আলফা ইকুয়ালস টু ল্যামডা। তাহলে আলফা ইকুয়ালস টু ল্যামডা হচ্ছে তখন f এর মান কত, তখন f এর মিনিমাম মান হবে w ইনটু sin of থিটা প্লাস ল্যামডা, তখন f এর মিনিমাম মান হবে w ইনটু sin of থিটা মাইনাস ল্যামডা। তাহলে একটা বস্তু নততল বরাবর কোনো বস্তু যখন উপরের দিকে গতিশীল হয়, এক্ষেত্রে এটা তার সাম্যাবস্থার শর্ত আলফা সমান ল্যামডা, আর এর মিনিমাম মানটা হচ্ছে তার ওই বলের মান, যে বলটা প্রয়োগ করলে বস্তুটা উপরের দিকে গতিশীল হয়। এবার আমরা একটা প্রমাণ করব যে একটা বস্তু নততল বরাবর নিচের দিকে গতিশীল, সেই ক্ষেত্রে তার ত্বরণ কত। বস্তু নততল বরাবর নিচের দিকে গতিশীল, তার ত্বরণ কত। বস্তু এখানে থিটা নতিকোণে আছে, এর ওজন এখন mg ধরলাম, তাহলে এই কোণটা থিটা, তার মানে এই কোণটা থিটা, উপাংশে ভাঙব, mg cos থিটা, এদিকে mg sin থিটা, লম্ব প্রতিক্রিয়া বল আর, যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে, ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করবে।
যেহেতু mg sin থিটা নিচের দিকে ক্রিয়া করছে, তাই ঘর্ষণ বল স্মল f তার বিপরীত দিকে ক্রিয়া করবে। এখন দেখো বস্তুটা mg sin থিটা বলের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল, আর ঘর্ষণ বল স্মল f কি করছে, তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করছে। বস্তুটা mg sin থিটা বলের ক্রিয়ায় নিচের দিকে গতিশীল, আর ঘর্ষণ বল স্মল f তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করছে। তাহলে বস্তুটা যে নিচের দিকে আসছে, সেক্ষেত্রে তার মোট বল কত, লব্ধি বল কত না, লব্ধি বল, নিম্নমুখী লব্ধি বল F সমান নিম্নমুখী লব্ধি বল F সমান mg sin থিটা মাইনাস f সমান mg sin থিটা মাইনাস f এর জায়গায় কি লিখতে পারি, মিউ আর। আর এর জায়গায় কি লিখবে, আর এর বিপরীতে কি আছে, mg cos থিটা সমান mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা সমান mg ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে এটা নিম্নমুখী লব্ধি বল। তাহলে ত্বরণ কত না, ত্বরণ a সমান হচ্ছে f/m সমান mg ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা বাই m ক্যান্সেল হয়ে যাবে, তাহলে g ইনটু sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটাই ত্বরণ, জিটা বিকর্ষ ত্বরণ, এটা ত্বরণ। তো যখন কোনো বস্তু নততল বরাবর নিচের দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে তার ত্বরণটা এটা হয়, সেক্ষেত্রে তার ত্বরণের মান। নততল বরাবর যদি কোনো বস্তু নিচের দিকে গতিশীল হয়, সেক্ষেত্রে তার ত্বরণ হচ্ছে এটা। ঠিক আছে।